হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। জুলাইয়ের 3 তারিখ থেকে মাঠে ছিলাম। হ্যাঁ, তো 5 আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে গেছে। আমি মূলত সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো যাই হোক, আজকের বিষয়টা বলি। আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সে শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে 100 কোটি টাকা দেওয়া ছিল, সেখানে শত কোটি টাকাই মূলত সেই ফাউন্ডেশনে। তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার। আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি? আপনারা জানেন যে আজকে থেকে আরও শুনলাম যে 7 তারিখে নাকি জনাব শারজিস আলম সাহেব তিনি পদত্যাগ করেছেন, কিন্তু সেটি 2 দিন আগে হচ্ছে এটা সাধারণ মানুষ জানতে পারলাম, বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন। তাহলে এতদিন কেন উনি জানালেন না? এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের 100 কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে? তবে আমি একটা জিনিস এখান থেকে যদি আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন, আপনারা দেখছেন যে এবছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল। আচ্ছা, আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য, সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য, বিশেষ করে সিলেট এবং ফেনীবাসীর জন্য, সেই টাকাগুলো এখন কোথায়? আপনারা জানেন যে 12 কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল, সেই টাকাগুলো কোথায়? তো যাদের কাছে আসলে, যাদের হাতে মানুষের অনুদান দেওয়া, সহযোগিতার জন্য, যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন্যায়, সেই সাধারণ মানুষের অনুদানের টাকা, ভিক্ষার টাকা, সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না, তারা সেই ফাউন্ডেশনের এই শত কোটি টাকা তারা কীভাবে এই শহীদ পরিবারদের কাছে দিবে? এটি আমার কাছে, আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন, আমাদের সাহায্য করেন, আমাদের চিকিৎসা টাকা দেন। তা যাদের কাছে এই বন্যায় অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য, অনুদানের জন্য যে 12 কোটি 13 কোটি টাকা দেওয়া হলো, সেই টাকাটাই তো তারা পায় না। সেই টাকাগুলোই তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই। তারা অনেক সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি, টাকাগুলো আছে কোথায় আছে, টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে। তো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখার জন্য কি এই বন্যায় সাধারণ মানুষকে, ভুক্তভোগী মানুষদের চিরা মুড়ি খাওয়ার জন্য বা তাদের জামা কাপড় দেওয়ার জন্য, তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে? আজকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখানে শত কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো মানে কাদের টাকা? এটা তো জনগণের টাকা। আজকে একটা সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সহযোগিতার জন্য এই টাকাগুলো দেওয়া হয়েছিল। টাকাগুলো আসলে কোথায়? কোন মানুষটা কিভাবে টাকাগুলো পাচ্ছে? তাদের চিকিৎসার অবস্থা কি? আজকে দেখা যায় যে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কারা মারে? আহতরা কিভাবে মারে? ঢাকা মেডিকেলে ভর্তি আহতরা কিভাবে মারে? আসলে আমরা দাবিগুলো এখন কার কাছে তুলবো, বা কার কাছে এই দাবিগুলো করা, বা কাদের কাছে টাকাগুলো চাইতেছি, বা টাকাগুলো আসলে কি হচ্ছে, এটাই বুঝতে কিন্তু বাকি নেই সেই জিনিসটা। এটা এখন আসলে ওইভাবে, এখন যেহেতু অনুমানের উপর আবার কোনো কিছু বলা যায় না, কিন্তু যেগুলো দেখে আসছে এই পর্যন্ত সেই কথাটাই বলতে পারি। আজকে আমি যদি বলি যে আপনি যদি ছোট থেকে একটা ভালো একটা হাই ফ্যামিলি থেকে বড় হয়ে আসেন, যদি আপনার ছোট থেকে অভ্যাস হয় যে ছোট থেকেই আপনি ভালো খাবার খাচ্ছেন, তখন বড় হইলে আপনি যদি জেলে যান, হাজতে যান, বা একটা সময় যদি আপনাকে সেই খাবারগুলো কমিয়ে একটা নিম্নমানের খাবার দেয়, কিন্তু আপনি খেতে পারবেন না। আজকে দেখবেন আজকে আমরা দেখতেছি যে 3 লাখ টাকার কম্বল বিতরণের জন্য আমাদের একজন উপদেষ্টা তিনি 26 বার 27 বার হেলিকপ্টারে চলেন। মানে 3 লাখ টাকার কম্বল বিতরণে 20 লাখ টাকা খরচ করেন তিনি হেলিকপ্টার ভাড়া বাবদ। তো তারা তো নিজেরাই এখন আরাম আয়েশ এত কিছু, মানে এসি রুম, নতুন যে একটা জৌলস, যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী, উপদেষ্টা। তো এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। তারা আমাদের সাথে পুরো একটা প্রতারণা করছে। আমরা তো যেটা একটি কোটা ছিল, সর্বপ্রথম আন্দোলনটা ছিল কোটা, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই কোটার বিপক্ষে আমরা ছিলাম।
জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং কঠোর অবস্থানেই ছিলাম। সর্বপ্রথম যখন বাংলা ব্লকেট হয় এই যে গুলিস্তানে, তখন তো এই যে এখানে সাবেক সেনাপ্রধানের মেয়ের জামাই পল্টন, ওই যে ওই পল্টন মোড়ের ওই পারে তার গাড়ি আটকানো, তিনি এখানে এসে হুঙ্কার দিলেন। তখন সারজিস আলম ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা আন্দোলন করছি। তো তারা তখন কিন্তু কোটার সময় কিন্তু কি ছিল, তখন তো স্লোগান ছিল এরকমের যে ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কিন্তু তারা পরিস্থিতি আসলে কোথায় এসে দাঁড়ালো, আজকে তারা যেই একটা ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার উচ্চ শিখরে চলে গেল, এখন বলে কি যে ৭১ বলে কিছুই নেই। এটাও আমরা শুনেছি, ৭১ বলেও কিছু নেই, তারা ৭১ অবমাননা করা হচ্ছে। মানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে আছি, আমার নাম ইমরান হোসেন রাজ। না, আমার পরিবারে কেউ আহত নয়, আমি নিজেই শুধু মানে এটার সাথে আমি ৩ তারিখ থেকে মূলত আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম। না, ভিন্ন রকম ভাবনা আসছে এটাই যে আমি প্রতারিত হয়েছি, আমি একজন প্রতারিত হয়েছি, আমি এটা বলতে পারি যে আমি প্রতারিত হয়েছি। আমি তাদেরকে সাপোর্ট করে সমর্থন করে আমি প্রতারিত হয়েছি। নেক্সট টাইম অন্ততপক্ষে এই মুখগুলো, এই লোকগুলো তো ডাকলে পর কখনো পাবে না।